ফারাক্কা ব্যারেজ পরিদর্শন বাংলাদেশের প্রতিনিধি দলের। কাল থেকে কলকাতায় শুরু যৌথ নদী কমিশনের বৈঠক। আলোচনার কেন্দ্রে গঙ্গার পানি বন্টন চুক্তি নবায়ন ইস্যু। স্থায়ী যুদ্ধ বন্ধে ইরানকে নতুন প্রস্তাব দিয়ে চুক্তি করতে ফের হুঁশিয়ারি ট্রাম্পের। মধ্যস্থতায় আবারও তেহরান যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান। ফ্লোরিডার আটক মানবাধিকার কর্মীদের ওপর নির্যাতন। ইতালি ও ফ্রান্সে ইসরায়েলি রাষ্ট্রদূতকে তলব। পার্লামেন্ট বিলুপ্তির আইন পাশে রাজনৈতিক সংকটে নেতানিয়াহু। এবং মার্কিন গোল্ডেন ডোম ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে পুতিন শির উদ্বেগ। সম্পর্ক জোরদারে 40 চুক্তি সই। ঐতিহাসিক সফর শেষে বেইজিং ছাড়লেন রুশ প্রেসিডেন্ট। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি অর্জিতা। গঙ্গার পানি বন্টন চুক্তি মেনে ভারত বাংলাদেশকে পানি দিচ্ছে কিনা তা খতিয়ে দেখতে বাংলাদেশের প্রতিনিধি দল ফারাক্কা ব্যারেজ পরিদর্শন করেছে। শুক্র ও শনিবার কলকাতায় যৌথ নদী কমিশনের বৈঠক হবে। আলোচনার কেন্দ্রে থাকতে পারে গঙ্গার পানি বন্টন চুক্তি নবায়ন ইস্যু। বিস্তারিত সুব্রত আচার্যের রিপোর্টে। বৃহস্পতিবার ভারতের গঙ্গা নদীর ওপর নির্মিত ফারাক্কা ব্যারেজের দুই প্রান্ত পরিদর্শন করেন যৌথ নদী কমিশনের বাংলাদেশের প্রতিনিধি দলের সদস্যরা। এ সময় তারা পানির প্রবাহ ও গভীরতা মেপে দেখেন। এরপর ব্যারেজের টেকনিক্যাল কমিটির সদস্যদের সঙ্গেও বৈঠকে মিলিত হন তারা। যৌথ পরিদর্শনের পর মূল্যায়ন নিয়ে কলকাতায় শুক্র ও শনিবার বৈঠকে বসবেন সদস্যরা। বৈঠকে ফারাক্কা থেকে পাওয়া তথ্য ও চুক্তির বাস্তবায়নের বিষয়গুলো পর্যালোচনা করা হবে। দুই দেশের টেকনিক্যাল কমিটির রিপোর্টের ভিত্তিতেই পরবর্তী আলোচনার রূপরেখাও তৈরি হতে পারে। বাংলাদেশ থেকে আসা 6 সদস্যের মূল প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন যৌথ নদী কমিশন বাংলাদেশের সদস্য মোহাম্মদ আনোয়ার কাদির। এই প্রতিনিধি দলের সঙ্গে রয়েছেন নয়াদিল্লিতে বাংলাদেশ হাই কমিশনের কাউন্সিলর মোহাম্মদ আলমগীর হোসেনও। রয়েছেন কলকাতার বাংলাদেশ উপ হাই কমিশনের দ্বিতীয় সচিব মোহাম্মদ ওমর ফারুক আকন্দ। 1996 সালের 12 ডিসেম্বর ভারত ও বাংলাদেশের মধ্যে 30 বছর মেয়াদের গঙ্গার পানি বন্টন চুক্তি সই হয়। চুক্তি অনুযায়ী প্রতি বছর 1 জানুয়ারি থেকে 31 মে পর্যন্ত ফারাক্কা পয়েন্টে গঙ্গার পানি দুই দেশের মধ্যে ভাগ করা হয়। চলতি বছরের ডিসেম্বরে এই চুক্তির মেয়াদ শেষ হওয়ার কথা। সুব্রত আচার্য, সময় সংবাদ, পশ্চিমবঙ্গ, ভারত। ইরান যুদ্ধ স্থায়ীভাবে বন্ধে তেহরানকে নতুন একটি প্রস্তাব দিয়েছে ওয়াশিংটন। বিষয়টি নিশ্চিত করেছে ইরানের গণমাধ্যম তাসনিম নিউজ। যুদ্ধ এড়াতে আলোচনার পথ এখনো খোলা রয়েছে বলে জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট। হরমুজ প্রণালীতে নিজেদের নিয়ন্ত্রণ আরও জোরদার করেছে ইরান। পার্সিয়ান গালফ স্ট্রেট অথরিটি এই গুরুত্বপূর্ণ নৌপথে একটি নিয়ন্ত্রিত মেরিটাইম জোন ঘোষণা করেছে। নতুন নিয়ম অনুযায়ী কুহ ই মোবারক থেকে শুরু করে সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরা এবং কেশম দ্বীপ থেকে আল কোয়াইন পর্যন্ত বিস্তৃত এই অঞ্চলে যে কোনো জাহাজের যাতায়াতের জন্য ইরানের অনুমতি ও সমন্বয় বাধ্যতামূলক করা হয়েছে। সংঘাত স্থায়ীভাবে বন্ধে কূটনৈতিক চ্যানেলে চলছে দর কষাকষি। এরই ধারাবাহিকতায় ওয়াশিংটনের পক্ষ থেকে তেহরানের কাছে নতুন একটি প্রস্তাব পাঠানো হয়েছে। পাকিস্তানি মধ্যস্থতাকারীদের মাধ্যমে এই নতুন খসড়া প্রস্তাব পাঠানো হয় বলে নিশ্চিত করেছে ইরানি গণমাধ্যম তাসনিম নিউজ। এর আগে ইরানের পক্ষ থেকে একটি 14 দফার প্রস্তাব দেয়া হয়েছিল। এদিকে চুক্তি স্বাক্ষরের আগে ইরানের ওপর থেকে তেল নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হবে না বলে সাফ জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শান্তি আলোচনার অংশ হিসেবে যুক্তরাষ্ট্র ইরানের ওপর থেকে তেল নিষেধাজ্ঞা তুলে নেয়ার প্রস্তাব দিয়েছে বলে বিভিন্ন গণমাধ্যম সম্প্রতি দাবি করে। বিষয়টি উড়িয়ে দিয়ে ট্রাম্প বলেন, তেহরানকে শতভাগ সঠিক জবাব ও চূড়ান্ত প্রস্তাব রাখতে হবে, নয়তো যে কোনো মুহূর্তে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ওয়াশিংটনের খসড়া প্রস্তাব ও হুমকির মুখে কূটনৈতিক শিষ্টাচারের আহ্বান জানিয়েছেন ইরানি প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি জানান, যুদ্ধ এড়াতে ইরান সবসময় সব পথ খোলা রেখেছে, তবে বল প্রয়োগ করে ইরানকে আত্মসমর্পণ করানো যাবে না বলে সতর্ক করেন তিনি। ফারহাদ চৌধুরী, সময় সংবাদ।
এদিকে আবারও তেহরান সফরে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির। বৃহস্পতিবার ওয়াশিংটনের সর্বশেষ যুদ্ধবিরতি প্রস্তাব পর্যালোচনার মাধ্যমেই পাকিস্তানের এই শীর্ষ সামরিক কর্মকর্তা তেহরানে উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের সাথে বৈঠকে বসছেন। এই সফরের ঠিক একদিন আগেই পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নাকভি এক সপ্তাহের মধ্যে দ্বিতীয়বারের মতো তেহরান সফর করেছেন। ইরান নিশ্চিত করেছে যে পাকিস্তানের মধ্যস্থতায় তারা মার্কিন দৃষ্টিভঙ্গি ও প্রস্তাবগুলো পেয়েছে এবং বর্তমানে তা খতিয়ে দেখছে। চরম রাজনৈতিক সংকটে পড়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু। বুধবার ইসরায়েলি পার্লামেন্ট ভেঙে দিতে প্রাথমিক একটি বিল পাশ হয়েছে। এদিকে গাজা অভিমুখে রওনা হওয়া সুমুদ ফ্লোটিলার মানবাধিকার কর্মীদের আটকে চরম অবমাননার ভিডিও শেয়ার করেছেন ইসরায়েলের কট্টর ডানপন্থী মন্ত্রী বেন গাভির। এর জেরে বিশ্বজুড়ে তীব্র ক্ষোভ ও নিন্দার ঝড় উঠছে। গাজায় মানবিক সহায়তা নিয়ে যাওয়ার পথে আন্তর্জাতিক জলসীমা থেকে গ্লোবাল সুমুদ ফ্লোটিলার মানবাধিকার কর্মীদের ইসরায়েলি নৌবাহিনী জোরপূর্বক তুলে নিয়ে যায়। এর পরপরই ইসরায়েলের জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গভির সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও পোস্ট করেন, যেখানে দেখা যায় বন্দি মানবাধিকার কর্মীদের হাত বেঁধে হাঁটু গেড়ে মাটিতে বসিয়ে চরম অপমানজনকভাবে হেনস্থা করা হচ্ছে। কট্টরপন্থী ইসরায়েলি মন্ত্রীর এমন আচরণে বন্দীদের মানবাধিকার লঙ্ঘনের দৃশ্য বিশ্ব নেতাদের ক্ষুব্ধ করে তুলেছে। ইতালি, ফ্রান্স, নেদারল্যান্ডস ও কানাডা এটিকে মনুষ্যত্বের অবমাননা ও দানবীয় আচরণ আখ্যা দিয়ে নিজ নিজ রাজধানীতে নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূতদের তলব করেছে। এমনকি খোদ মার্কিন রাষ্ট্রদূত মাইক হাকাবি মন্তব্য করেছেন, এই ভিডিও প্রকাশ করে বেন গভির ইসরায়েলের মর্যাদাকে ক্ষুণ্ণ করেছেন। এদিকে বৈশ্বিক এই নিন্দার ঝড়ের মাঝেই ঘরের মাঠে বড় ধরনের রাজনৈতিক ধাক্কা খেয়েছেন প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু। বুধবার কোনো বিরোধিতা ছাড়াই 110 জন আইন প্রণেতার বিপুল সমর্থনে ইসরায়েলি পার্লামেন্ট ভেঙে দেওয়ার প্রাথমিক বিল পাশ হয়েছে। অর্থোডক্স ইহুদি দলগুলো জোট সরকার থেকে সমর্থন প্রত্যাহারের ঘোষণা দেওয়ার পর রাজনৈতিক পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে ক্ষমতাসীন জোট নিজেই এই বিলটি উত্থাপন করে। ফারহাদ চৌধুরী, সময় সংবাদ। আন্তর্জাতিক সময়ে আরও থাকছে। পশ্চিমবঙ্গে পশু জবাইয়ের ইস্যু গড়ল আদালতে। রাজ্য সরকারের সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে হাইকোর্টে তৃণমূল সাংসদের মামলা। সম্প্রীতির পরিবেশ নষ্টের অভিযোগ বিজেপির। প্রাচ্য সংকট নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন শি জিনপিং ও ভ্লাদিমির পুতিন। ইরানের দ্রুত স্থায়ী যুদ্ধবিরতি ও সংলাপের উপর জোর দিয়েছেন দুই নেতা। মার্কিন গোল্ডেন ডোম ক্ষেপণাস্ত্র পরীক্ষা ব্যবস্থা নিয়ে উদ্বেগের কথা জানিয়ে বহুমুখী বিশ্ব ব্যবস্থা গড়ে তোলার ইঙ্গিত দিয়েছেন তারা। বুধবার দ্বিপাক্ষিক সফর শেষে বেইজিং ছেড়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট। চীনের রাজধানী বেইজিংয়ে বুধবার সফরের শেষ দিন ব্যস্ত সময় পার করেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে বৈঠকে মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতি এবং ইরান সংকট নিয়ে আলোচনা করেন তিনি। আলাপকালে শি জিনপিং বলেন, এই অঞ্চলে দ্রুত স্থায়ী যুদ্ধবিরতি ও সংলাপ অব্যাহত রাখা জরুরি। একই সঙ্গে নতুন করে সামরিক উত্তেজনা এড়িয়ে চলার আহ্বান জানান তিনি। বৈঠকের পর প্রকাশিত যৌথ বিবৃতিতে বহুমুখী বিশ্ব ব্যবস্থা গড়ে তোলার ওপর জোর দেন দুই নেতা। তারা বলেন, কিছু দেশ এককভাবে বৈশ্বিক বিষয়গুলো নিয়ন্ত্রণের চেষ্টা করছে, যা আন্তর্জাতিক স্থিতিশীলতার জন্য উদ্বেগের। একই সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত গোল্ডেন ডোম ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা কর্মসূচি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন দুই নেতা। পুতিনের সফরে চীন ও রাশিয়ার মধ্যে দীর্ঘমেয়াদী কৌশলগত সম্পর্ক আরও জোরদারে প্রায় 40টি সহযোগিতা চুক্তি ও যৌথ ঘোষণাপত্র স্বাক্ষরিত হয়েছে। দুই নেতাই জানিয়েছেন, বর্তমান ভূ রাজনৈতিক পরিবর্তনের মধ্যেও পারস্পরিক সহযোগিতা আরও গভীর হবে তাদের। পাশাপাশি জ্বালানি, বাণিজ্য, প্রযুক্তি ও জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধির বিষয়েও গুরুত্বারোপ করা হয়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক বেইজিং সফরের এক সপ্তাহের মাথায় পুতিনের এই সফর আন্তর্জাতিক কূটনীতিতে নতুন গুরুত্ব তৈরি করেছে। বুধবার স্থানীয় সময় রাতে বেইজিং ক্যাপিটাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে পিপলস লিবারেশন আর্মির গার্ড অব অনারের বিদায়ী অভিবাদন গ্রহণ করে রাশিয়ার উদ্দেশ্যে বেইজিং ত্যাগ করেন ভ্লাদিমির পুতিন। ফারহাদ চৌধুরী, সময় সংবাদ। ঈদের আগে ভারতের পশ্চিমবঙ্গে পশু জবাইয়ের নিয়ম নিয়ে বড় আইনি লড়াই শুরু হয়েছে। রাজ্য সরকারের নির্দেশিকা চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে মামলা করেছেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র সহ কয়েকজন। তাদের দাবি, এই কড়াকড়িতে ধর্মীয় রীতি এবং গ্রামীণ অর্থনীতি দুই ক্ষতিগ্রস্ত হতে পারে। অন্যদিকে বিজেপির অভিযোগ, মহুয়া মৈত্র এই বিষয়টি নিয়ে সম্প্রীতির পরিবেশ নষ্ট করার চেষ্টা করছেন। পশ্চিমবঙ্গ পশু জবাই নিয়ন্ত্রণ আইন 1950-এর অধীনে রাজ্য সরকার নতুন নির্দেশিকা জারি করেছে। তাতে বলা হয়েছে,
পশু জবাইয়ের আগে ফিট সার্টিফিকেট বাধ্যতামূলক। 14 বছরের বেশি বয়সী, বার্ধক্য, স্থায়ী পঙ্গুত্ব, আঘাত কিংবা নিরাময় অযোগ্য রোগে অক্ষম হলে তবেই সেটিকে জবাইযোগ্য ধরা হবে। আন্তর্জাতিক সময়ে আরও থাকছে। চীনে ভয়াবহ ঝড় ও আকস্মিক বন্যায় মৃত্যু বেড়ে 22। দক্ষিণ ও মধ্যাঞ্চলের 7টি প্রদেশে ধসে পড়েছে রাস্তাঘাট ও সেতু, তলিয়ে গেছে বিস্তীর্ণ এলাকা। ভারতের পশ্চিমবঙ্গে স্কুলের পর মাদ্রাসাতেও বন্দে মাতরম গাওয়া বাধ্যতামূলক করা হয়েছে। রাজ্য সরকারের মাদ্রাসা শিক্ষা ও সংখ্যালঘু বিষয়ক বিভাগের অধীনে সহায়তা পাওয়া বা না পাওয়া সব স্বীকৃত মাদ্রাসার ক্ষেত্রেই এই নির্দেশ প্রযোজ্য হবে। আদেশে বলা হয়েছে, এখন থেকে সব মাদ্রাসায় সকালের অ্যাসেম্বলিতে জাতীয় গানটি গাইতে হবে। এর আগে দায়িত্ব নেওয়ার পর শুভেন্দু সরকার রাজ্যের সব স্কুলে বন্দে মাতরমের 6টি স্তবক গাওয়া বাধ্যতামূলক করে। এবছর পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের আগে এই গান নিয়ে রাজ্যটিতে উত্তেজনা ছড়িয়ে পড়েছিল। ভয়াবহ ঝড় ও আকস্মিক বন্যায় এ পর্যন্ত প্রাণ হারিয়েছেন অন্তত 22 জন। নিখোঁজ রয়েছেন আরও অনেকে। দেশটির দক্ষিণ ও মধ্যাঞ্চলের 7টি প্রদেশে রেকর্ড পরিমাণ বৃষ্টিপাতে তলিয়ে গেছে বিস্তীর্ণ এলাকা। 7টি প্রদেশে প্রায় 12 ইঞ্চি পর্যন্ত বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। বিশেষ করে ভিয়েতনাম সীমান্তবর্তী উপকূলীয় শহর ফাংচিংগাংয়ে প্রায় 32 ইঞ্চি বৃষ্টিপাত হয়েছে, যা পুরো অঞ্চলের জনজীবনকে বিপর্যস্ত করে তুলেছে। পরিস্থিতি সামাল দিতে ঘরবাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ে সরে গেছেন হাজার হাজার মানুষ। জাপানের হিরোশিমায় একটি বৌদ্ধ প্রার্থনা হল আগুনে পুড়ে গেছে। মিয়াজিমা দ্বীপের ওই প্রার্থনা হলটি 1000 বছরের বেশি সময় ধরে জ্বলতে থাকা চিরন্তন শিক্ষার জন্য পরিচিত ছিল। বুধবার সকালে ঐতিহাসিক রেইকাদো হলে আগুন লাগার খবর পায় স্থানীয় পুলিশ। পরে আগুন দ্রুত ছড়িয়ে পড়লে সম্পূর্ণ কাঠের স্থাপনাটি পুড়ে যায়। বৃহস্পতিবার স্থানীয় ফায়ার সার্ভিস জানায়, প্রায় 30 জন দমকল কর্মীর চেষ্টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। রেইকাদো হলটি জাপানের ঐতিহাসিক দাইশোইন বৌদ্ধ মন্দির কমপ্লেক্সের অংশ। দেখছেন আন্তর্জাতিক সময়। যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকো অঙ্গরাজ্য থেকে 3 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। অতিরিক্ত মাদক গ্রহণের ফলে তাদের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তাদের উদ্ধার করতে গিয়ে অজ্ঞাত এক রাসায়নিক পদার্থের সংস্পর্শে এসে অসুস্থ হয়ে পড়েন বেশ কয়েকজন। এ ঘটনায় অন্তত 23 জনকে হাসপাতালে নিয়ে স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে। স্থানীয় গণমাধ্যম জানায়, আলবুকার্কির পূর্বাঞ্চলের একটি বাড়িতে 4 জনকে অচেতন অবস্থায় পায় নিউ মেক্সিকো পুলিশ। দেখছেন আন্তর্জাতিক সময়। দুটি রুশ যুদ্ধ বিমানের বিরুদ্ধে যুক্তরাজ্যের একটি টহলরত বিমানকে আন্তর্জাতিক আকাশসীমায় বাধা দেওয়ার অভিযোগ করেছে ব্রিটেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়। গত মাসে কৃষ্ণ সাগরে এ ঘটনা ঘটে বলে বিবৃতিতে জানানো হয়। এতে বলা হয়, রাশিয়ার একটি সু-35 যুদ্ধ বিমান যুক্তরাজ্যের নজরদারি বিমান রিভেট জয়েন্টের খুব কাছে চলে আসে। এ সময় রুশ যুদ্ধ বিমানটি এতটাই কাছে আসে যে ব্রিটিশ বিমানটির অটো পাইলট মোড বন্ধ হয়ে জরুরি সুরক্ষা ব্যবস্থা সচল হয়ে যায়। এছাড়া রাশিয়ার আরেকটি যুদ্ধ বিমান সু-27 যুক্তরাজ্যের নজরদারি বিমানটির সামনে দিয়ে অন্তত 6 বার চক্কর দেয়। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। ফারাক্কা ব্যারেজ পরিদর্শন বাংলাদেশের প্রতিনিধি দলের। কাল থেকে কলকাতায় শুরু যৌথ নদী কমিশনের বৈঠক। আলোচনার কেন্দ্রে গঙ্গার পানি বন্টন চুক্তি নবায়ন ইস্যু। স্থায়ী যুদ্ধ বন্ধে ইরানকে নতুন প্রস্তাব দিয়ে চুক্তি করতে ফের হুঁশিয়ারি ট্রাম্পের। মধ্যস্থতায় আবারও তেহরান যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান। ফ্লোরিডার আটক মানবাধিকার কর্মীদের ওপর নির্যাতন। ইতালি ও ফ্রান্সে ইসরায়েলি রাষ্ট্রদূতকে তলব। পার্লামেন্ট বিলুপ্তির আইন পাশে রাজনৈতিক সংকটে নেতানিয়াহু। এ ছিল আন্তর্জাতিক সময়। এরপর বিকেল 5টার সময় সংবাদের সঙ্গে থাকবেন সহকর্মী ওমরিনা। ধন্যবাদ অর্জিতা। বিকেল 5টার সময় সংবাদ নিয়ে আসছে কিছুক্ষণ পর। সঙ্গে থাকুন সময়ের।